আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা ঢাকা স্টক মার্কেটে দেখতে পেলাম লেনদেন খুবই কম পরিমাণ লেনদেন হয়েছে। সেটা হচ্ছে প্রায় 400 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে, এবং সেই সাথে আমরা দেখতে পেলাম যে অ্যাডভান্স আছে 112টি এবং ডিক্লাইন্ড আছে 118টি। অর্থাৎ বলা যায় যে পাঁচ ভাগের তিন ভাগই মার্কেট ডাউন ছিল। অর্থাৎ আজকে 60% মার্কেট ফল করার পরেও মার্কেট কিন্তু তার পজিটিভিটি ধরে রাখছে। আর যদি দেখার চেষ্টা করি মার্কেট ম্যাপে, তাহলে দেখতে পারবো যে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, এরকম কিছু কোম্পানি যেগুলো বিগ ক্যাপিটাল, তো তাদের বৃদ্ধির কারণে আমরা দেখতে পেলাম যে আজকে মার্কেটটা পজিটিভ ছিল। অর্থাৎ আমরা যদি ডিএসসি 30 ইন্ডেক্সে দেখি, তখন কিন্তু আমরা নেগেটিভনেস দেখতে পাচ্ছি। বাট যদি যেগুলা বড় বড় কোম্পানি, তাদের মধ্যে আমরা পজিটিভ দেখতে পেলাম। আজকে সবচেয়ে বেশি নেগেটিভ দেখতে পেলাম সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর আমরা খুব বেশি নেগেটিভ দেখতে পেয়েছি। তাছাড়া আপনারা একটা জিনিস, আমি কয়েকটা সেক্টর সম্পর্কে আপনাদেরকে ভিডিওটা হয়তোবা আমি আপনাদেরকে দিই নাই, সেটা হচ্ছে যে পেপার সেক্টরের যে সমস্ত কোম্পানি আছে, ঠিক আছে, সেইগুলো কোম্পানি সম্পর্কে একটু হলেও আপনাদের সচেতন থাকা উচিত। বিকজ আমি মনে করি এই জায়গায় একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, যেহেতু তাদের আর্নিংয়ে নেগেটিভনেস আসছে। সো সেই সমস্ত কোম্পানি থেকে আমাদেরকে যতটুকু সম্ভব ততটুকু দূরে থাকা উচিত। যেমন আপনারা টু দ্য পয়েন্টে যদি আসি, টু দ্য পয়েন্টে হচ্ছে যে মনস্পল পেপার প্রসেস দেখতে পাবেন যে তার গত যে অ্যানুয়াল ইপিএস ছিল, অ্যানুয়াল ইপিএস থেকে হিউজ একটা ডিক্লাইন হয়েছে। তারপরে ফার্স্ট কোয়ার্টারে তার ডিক্লাইন। সো তার হয়তো বা একটা পারপাস ছিল। আমার কাছে যেইটুকু মনে হয়, একটা কোম্পানি যদি হঠাৎ করে ইপিএস বৃদ্ধি পায় বা হঠাৎ করে সব কিছু বৃদ্ধি পায়, তখন আমাদেরকে অনেক সচেতন থাকা উচিত। তার একটা বড় রিজন হচ্ছে, আপনারা দেখেন যে সোনালী আঁশ, ঠিক আছে, সোনালী আঁশ কোন সেক্টর? জুট সেক্টর। তো এটা খুব রিসেন্ট এই ঘটনাটা ঘটছে। সোনালী আঁশে তারা কি করলো, তারা বিগত 2023-এ দেখালো যে হিউজ একটা তাদের প্রফিট হচ্ছে। হিউজ প্রফিট কীরকম হচ্ছে? নিয়ার অ্যাবাউট প্রতি কোয়ার্টারই তারা 5 টাকা 6 টাকা ইপিএস আর্ন করতেছে। বাট এই কোয়ার্টারে এসে, অর্থাৎ তাদের ফোর্থ কোয়ার্টারে এসে তারা ডিক্লাইন করলো কি, মাত্র 3 টাকা আর্ন করছে। সো এটা একটা মজার জিনিস না? আমার কাছে মনে হয় এটা হচ্ছে বিনিয়োগকারীদের সাথে ঠাট্টা করার জায়গা। সো একটা কোম্পানি তার ইপিএসটা এত দেখালো 20 টাকা, অ্যানুয়াল ইপিএস দেখিয়ে সে অ্যানুয়ালি দিচ্ছে 3 টাকা ইপিএস। সো এইটা কিভাবে হয়, সেটা আমার মনে হয় যে সোনালী আঁশ এই কোম্পানিটাকে সার্চ করা উচিত, ডিএসসির উচিত এইগুলা সম্পর্কে ঘাটাঘাটি করা, ঠিক আছে। আর এইটা এখন ঘাটাঘাটি করবে কিসের জন্য? যদি ঘাটাঘাটি করে, তাহলে অনেক আগেই এটা করা উচিত ছিল। এরকম কোম্পানিগুলো তাদের হঠাৎ করে ইপিএস বৃদ্ধি করে, ডাইরেক্টররা এর সাথে ডাইরেক্টলি ইনভলভ থাকে। কী করে তারা? মনে করেন 200 টাকা দিয়ে সোনালী আঁশ তারা, বা 300 টাকা দিয়ে সোনালী আঁশ কিনে তারা স্টক করে 6 মাস পরে তাদের ইপিএসটা বাড়িয়ে দিল। ইপিএস বাড়ানোর ফলে যারা শেয়ার হোল্ডার আছে, তারা মনে করবে যে, সাধারণ শেয়ার হোল্ডার তারা মনে করবে যে এই কোম্পানিটা তো বৃদ্ধি পাচ্ছে, তাই না? ইপিএস বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার পিটা কমে যাচ্ছে। হিসাব করলে দেখা যাবে যে 5-6 টাকা ইপিএসে পাচ্ছে, তাও একটা লো পেড আপ শেয়ার।
তো তাদেরকে কি করা হয়, এটা বোকা বানানো হয়। এবং এই বোকা বানানোটা শুধু তারাই ধরতে পারবে যারা এক্সপিরিয়েন্সড ইনভেস্টর, যাদের অভিজ্ঞতা আছে সরাসরি। শুধু ভ্যালু ইনভেস্টর হলে হবে না, এক্সপিরিয়েন্সও থাকতে হবে। তো এইরকম যদি আমি কোম্পানির একটা লিস্টিং করি, আমার চোখে যেগুলো ধরা পড়ছে, তাহলে এই জায়গায় কয়েকটা কোম্পানি আসে। একটা হচ্ছে এর মধ্যে রিসেন্টলি যেটা করছে সেটা হচ্ছে সোনালী আঁশ, তো শেয়ার হোল্ডারদেরকে ধরাই দেওয়া হয়েছে। তারপরে আমি যদি দেখি মিসেলেনিয়াসে, যদি দেখি মিসেলেনিয়াসে একটা আছে বেক্সিমকো, যেটা আপনাদেরকে ধরাই দেওয়া হয়েছিল, ঠিক আছে। 2021-22 তারা হিউজ প্রফিট জেনারেট করছে এবং আপনাদেরকে 150 টাকা দিয়ে 15 টাকার মাল 150 টাকা ধরাই দিছে। তারপরে আপনার এই জায়গায় আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। মিউচুয়াল ফান্ড সেফ। তারপরে এই যে পেপার সেক্টরে কি বলবো, পেপার সেক্টরের পুরাটাই স্ক্যাম, পেপার সেক্টর পুরাটাই স্ক্যাম। এই যে মনসপুল তাদের ইপিএস দেখালো হিউজ, মোটামুটি একটা প্রফিট। তারা যখন লিস্টিং হলো তখন তাদের ইপিএস ছিল তারা যখন 2021-22 এরকম সময় দেখালো যে হিউজ একটা প্রফিট জেনারেট করতেছে। এবং 23-এ আমরা দেখতে পাইছি যে 8 টাকা আসে ইপিএস, সেই জায়গায় তার হঠাৎ করে ইপিএস কমে গেছে এবং কন্টিনিউয়াসলি কমতেছে। সো তারপরে তার একটা যদি নিউজ দেখেন, নিউজ হচ্ছে যে সে একটা কোম্পানির সাথে মার্জ হয়েছে এবং শুধু মনসপুল না, পেপার প্রসেস, সোনালী পেপার, এভরিথিং ইনভলভড, এভরি কোম্পানি ইনভলভড উইথ স্ক্যাম। সব কোম্পানি ডাইরেক্টররা স্ক্যামের সাথে সরাসরি জড়িত আমি মনে করি, এবং এদেরকে আইনের আওতায় আনা উচিত। দ্বিতীয়ত আপনারা যদি দেখেন তাহলে ফার্মা সেক্টর মোটামুটি একটা সেফ ধরা যায়, বাট সবগুলো সেফ না। বিকজ যদি আপনারা সালভো কেমিক্যাল দেখেন, তার হঠাৎ করে আর্নিংয়ে পজিটিভ গ্রোথ, আবার ডিক্লাইন, মানে এগুলা সম্পর্কে আমাদের উচিত সতর্ক থাকা যতটুকু সম্ভব। তারপরে আমার কাছে যদি এগুলো ধরি, আপনার অনেকগুলা কোম্পানি আছে যেগুলা জাস্ট আপনার কি করতে চাইছে, জাস্ট আপনার একটা লুপ দিছে, একটা পারপাস আছে তাদের। যেমন এই যে আমরানেট গত বছর সে রাইস শেয়ার ইস্যু করবে কত টাকায়, 30 টাকায় রাইস শেয়ার ইস্যু করবে। তখন মার্কেট 100 টাকা থেকে কমে 50 টাকায় চলে আসে, হাইয়েস্ট মনে হয় 100 বা 90 এরকম যায়। দেন ওই জায়গাতে 50 টাকা আসে, আমি ওই জায়গাতে বাই করি, কারণ 50% কারেকশন হয়ে গেছে। এখন মার্কেটের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে মার্কেট উপরের দিকে যাওয়ার কথা, এবং কিছুদিন উপরে নিচে এরকম করছে, একটা আশা দিছে। বাট হঠাৎ করে কি করছে, হঠাৎ করে সেই জায়গাটাতে হঠাৎ করে সে যে সাপোর্টটা ছিল, সাপোর্টটাকে ব্রেক করে ফেলে, এবং আমি বুঝতে পারি যে ঠিক আছে, এইবার আর কাজ শেষ। এইবার আর মার্কেট যে গেপটা দিছিল সেই গেপ উপরে উঠবে না, বরং এটা আরও নিচের দিকে আসবে, এবং ফলাফল তাই হয়েছে। এখন আপনাদেরকে এই সমস্ত জিনিস বুঝতে হবে। চার্ট যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু এই মার্কেটে সার্ভাইভ করতে কষ্ট হয়ে যাবে। মার্কেটের যে এই যে একটা গ্যাপ দিছিল, নিয়ার অ্যাবাউট আমি 44-45 এন্ট্রি নেই, আসে যে মার্কেট এই জায়গা থেকে একটা গ্যাপ আপ দিবে, বাট ফাইনালি মার্কেট এই গ্যাপ আপটা দেয় না। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে 27 টাকার কাছাকাছি চলে আসছে। সো আমরা টেক, ঠিক আছে, এই দুইটা কোম্পানি এক সময় ছিল আপনার অলমোস্ট কাছাকাছি। তাদের যে চার্টটা ছিল সেই চার্টটা ইকুয়ালি আর কি একটা পারফরমেন্স করতো, ইকুয়ালি পারফরমেন্স দেখা যেত যে আমরা নেট বৃদ্ধি পাইলে আমরা টেকও
আমরা টেকও সেরকম একটা পারফরমেন্স দিতেছে, বাট আমরা টেকে কেউ বিনিয়োগ করে তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই, বিকজ এটার আগে থেকে ফাইন্যান্সিয়াল ডাটাটা ছিল নেগেটিভ। এখন একটা যদি ফাইন্যান্সিয়াল ডাটা নেগেটিভ থাকে এবং কেউ যদি এটা এন্ট্রি নেয় যে এটা উপরে উঠবে, সো এটা তো জুয়ার সাথে কম্পেয়ার করা যায়। বাট একজন দেখতেছে যে এটা ফাইন্যান্সিয়াল ডাটা ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ডেটা। সো এই মুহূর্তে আপনার এই সমস্ত স্টকের যেগুলোতে কম্পারেটিভলি লোয়ার ক্রিয়েট করছে সেগুলোতেই ইনভেস্ট করা ঠিক হবে। যেমন আইডি ফুডে আমরা যদি দেখি, আইডি ফুড তার ফার্স্ট কোয়ার্টার রিলিজ করছে। ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখতে পেলাম যে সে 35 পয়সা জেনারেট করতে পারছে, এবং যেটা গতবার থেকে কম, এবং এটা প্রত্যাশিত ছিল যে এবার কমবে। সো তার ইপিএস নেগেটিভ আসছে, বাট তারপরে পজিটিভ, বিকজ আমরা জানি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় কিছুটা অর্থনৈতিক অস্থিরতা ছিল। সেই সাথে বিভিন্ন সার্কামস্টেন্সের কারণে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এইবার খারাপ করলেও তো সেকেন্ড কোয়ার্টার ইনশাল্লাহ পজিটিভ থাকবে, এবং সেই হিসাবে যদি আমি ধরি তাহলে 15-16 কাছাকাছি পাচ্ছি। 2 নম্বর জিনিস হচ্ছে তার নাম্বার অফ শেয়ার, ফ্রি ফ্লোট শেয়ার হচ্ছে প্রায় 4 কোটি, অ্যারাউন্ড 4 কোটির মতো। সো যদি এই মুহূর্তে মার্কেটে যদি ক্যাশ ফ্লো জেনারেট করতে হয়, স্মার্ট মানি অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে তার মানিটা সার্কুলেশন করবে, তাই না? হয় সিমেন্ট সেক্টর করবে, না সিরামিক সেক্টর করবে। সো সব কিছু বিবেচনা নিয়ে তারপরে সে একটা সেক্টরের কয়েকটি স্টক নিয়ে নাড়াচাড়া করবে। সো সেই হিসাবে যদি বলি আমি আইডি ফুডের কে আমার মনে হয় যে সামনের দিকে ভালো একটা মোমেন্টাম দিতে পারে, বিকজ যদি আইডি ফুডের আমরা প্রিভিয়াস ভলিউমগুলো দেখি, ইয়ারলি ভলিউমগুলো দেখি, তাহলে দেখতে পাই যে এই জায়গায় আইডি ফুড আসে নিয়ার অ্যাবাউট লো তৈরি করে 23 টাকা, ঠিক আছে, 22 টাকা 90 পয়সা। দেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে ভালো একটা ভলিউম ক্রিয়েট হয়, এবং সেই ক্রিয়েটের মাধ্যমে সে নিয়ার অ্যাবাউট 27 টাকা পর্যন্ত যায়, অর্থাৎ 23 থেকে 27, মোটামুটি 4 টাকা একটা। তারপরে মার্কেটে আবার একটা স্লো ডাউন উইথ লো ভলিউমের সাথে তারপরে মার্কেট আরও পড়তে থাকে। দেন হিউজলি পড়ার পরে আবার মার্কেটে আমরা মোটামুটি ভলিউমটা অনেক বেশি দেখতে পাই, আবার লো ভলিউম, আবার হাই ভলিউম। সো আমার কাছে মনে হয় এইবার মার্কেটটা যেহেতু, যদি এইটাকে আমি সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট বলি, অবশ্যই লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে 18 টাকা। সো পরবর্তী মুভমেন্টের লোয়েস্ট পয়েন্ট যদি দেখার চেষ্টা করি 19 টাকা। সো এইবার যদি কমেও আসে তাহলে আমরা নিয়ার অ্যাবাউট 20 টাকা পর্যন্ত দেখতে পারি। তখন 20 টাকা যদি নেমেও আসে, দেন সে এইটার চেয়ে অনেক বেশি মুভ করবে, অর্থাৎ প্রায় 24-25 টাকা যাওয়ার সক্ষমতা রাখে, ঠিক আছে। সো সেই জন্য আমার কাছে মনে হয় যে মার্কেটে শর্ট টার্মে একটা 10-20% প্রফিট জেনারেট করা সম্ভব হবে, যেহেতু ভলিউমটাও মোটামুটি ভালো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 3টে স্টেপে বায়াররা এই জায়গায় বাই করা কমপ্লিট, এবং সেল যদি বলি যিনি এই জায়গায় হাই প্রাইসের আশায় যারা হিউজ বাই দিছে, নিশ্চয়ই তারা এই জায়গায় সেল করে আউট হয় নাই, বরং এই জায়গায় এসে তারা আরও বেশি বাই করছে। সো যদি ওভারঅল বলি তাহলে আমি আশাবাদ যে মার্কেট এটা নিয়ে অ্যাবাউট 28 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। এখন দেখা যাক কি হয়। আজকে আমরা মার্কেটে নেগেটিভ
ভলিউম দেখতে পেলাম। সেইটা যদি মার্কেট আজকে পজিটিভ ভলিউম হতো তাহলে কিন্তু আমরা হোল্ড রেটে দেখতে পেতাম। সেকেন্ড, তো এখন একটা জিনিসই করতে হবে যে কোনো স্টকে হাই ট্রেন্ড দেখে ওইটা কোনো সময় বাই করা যাবে না। যদি মার্কেটে আমরা বর্তমানে সুপার ট্রেন্ড দেখার চেষ্টা করি, তো সুপার ট্রেন্ড মোতাবেক আজকের মার্কেট এবং গতকালকের মার্কেটের এই অবনতির পরেও মার্কেট কিন্তু সুপার ট্রেন্ড পজিটিভ দেখাচ্ছে ডেইলি ক্যান্ডেলে। সো আমরা এখন আশাবাদ রাখতে পারি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যদি দেখি, 2 নম্বর পয়েন্ট আমি এই জায়গায় একটা সাপোর্ট লাইন তৈরি করছি। সেই সাপোর্ট লাইনটা হচ্ছে নিয়ার অ্যাবাউট, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন 224 220-এর কাছাকাছি, ঠিক আছে। সো 220। সো আজকে মার্কেট যেটা লো করছে সেটা হচ্ছে 225, 5225। সো আমার এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করছে এবং মার্কেট রেসপেক্ট করার জন্য আমি এটা ধরে নিতে পারি যে মার্কেট এই জায়গায় হয়তোবা আগামীকালকেই এই জায়গা থেকে মার্কেট মুখ দিয়ে উপরের দিকে উঠবে। সো এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেট সুপার ট্রেন্ডে আছে ডেইলি ক্যান্ডেলে। 2 নম্বর হচ্ছে মার্কেটের যে সাপোর্ট আছে, সাপোর্ট লাইনে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং এই সাপোর্ট লাইন থেকে আমি যেরকম আপনার এই যে একটা ইন্ডিকেটর তৈরি করছি, আশা করি আমরা এইরকম কিছুই দেখতে পাবো। এখান থেকে মার্কেট উপরের দিকে উঠবে নিয়ার অ্যাবাউট 5600 পয়েন্ট পর্যন্ত যেতে পারে এবং দেন হয়তো আরেকটু কারেকশন করে এই যে প্রিভিয়াস উইকের কাছাকাছি এসে মার্কেট নিয়ার অ্যাবাউট 5400 পয়েন্টে, অর্থাৎ আরও 200 পয়েন্ট হয়তো এই জায়গা থেকে পড়তে পারে। দেন এই জায়গাতে মার্কেট আমরা একটা হিউজ একটা মুভ দেখতে পারবো। বাট এখন প্রশ্ন হচ্ছে যে কোন স্টকগুলা মুভ দিতে পারে, তো সেটা আমি এখন বলতে পারবো না। তবে দেখা যাক কি হয়। যদি আগামীকালকে এই জায়গাকে 220কে যদি রেসপেক্ট করে তাহলে তো আমরা ধরে নেব যে প্রথম শর্তই প্রযোজ্য। যদি এই জায়গায় রেসপেক্ট না করে দেন আমরা ধরে নিতে হবে যে মার্কেট নিয়ার অ্যাবাউট 125-এর কাছাকাছি আসতেছে, অর্থাৎ এই জায়গায় আপনাকে আরও 100 পয়েন্ট ডাউন ক্লোজিং দেওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা হয়তো বা আমার একটা মালিক স্পিন সম্পর্কে আপনারা হয়তো বা আমার ভিডিওটা দেখছেন। মালিক স্পিন সম্পর্কে আমার যে আইডিওলজি ছিল সেটা হচ্ছে যে মালিক স্পিন দীর্ঘ টাইম একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। যদি দেখেন হয়তো বা আমার স্ক্রিন শ্যুটের জন্য সব কিছু একটু ম্যানেজ করে নিতে হবে। যদি মার্কেট দেখেন 2024-এ কিন্তু হিউজ একটা আমরা মুভ দেখতে পাই। যখন মালিক স্পিন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার খুব ভালো করে, তখন আমরা কিন্তু এটা 40 টাকা 42 টাকা পর্যন্ত যায় এবং এই যে 1 নম্বর পয়েন্ট যেটা আছে এই জায়গায় যাওয়ার পরে মালিক স্পিনিংয়ের কি হয়, পিকে ওঠার পরে তার পতন শুরু হয়। পরবর্তী পতন আমরা দেখতে পাই যে 2 নম্বর পয়েন্টে যদি এসে দেখি তাহলে 42 থেকে সরাসরি 32-এর নিচে নেমে আসে, অর্থাৎ 10 টাকা এই জায়গায় ডাউন। দেন এই জায়গা থেকে আরেকটু উপরে উঠে আবার ডাউন হয়ে নিয়ার অ্যাবাউট 31 টাকা থেকে মালিক স্পিন 35 টাকা 60 পয়সা যায়। দেন এই জায়গা থেকে আবার চতুর্থ ওয়েব তৈরি করে 29 টাকা আসে এবং 29 টাকা থেকে সে 35 টাকা পর্যন্ত যায়, যাওয়ার পর আবার অর্থাৎ সে দীর্ঘ 1 বছর, যদি কম বেশ বলি প্রায় 9 থেকে 10 মাস এই একটা সার্কুলেশনের মধ্যে আছে। সো আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ইভেন গতকালকে এবং আজকে যদি দেখেন
গতকালকে এবং আজকে যদি দেখেন তার যে টেন ডাউন ট্রেন্ডের যে সাপোর্ট লাইন আছে সেই সাপোর্ট লাইনকে হিউজ রেসপেক্ট করছে এবং সে 2590 এর নিচে আসে নাই। সো যদি মার্কেট আরেকটু নিচে নেমে আসতো, নিয়ার অ্যাবাউট 2560 নিয়ে আসতো, তখনও কিন্তু বয়ের কিছু ছিল না, কারণ 2560 হচ্ছে তার সর্বশেষ সাপোর্ট। অর্থাৎ আগামীকালকে যদি মার্কেট নেগেটিভ থাকে এবং এই স্টকটা যদি 25 টাকা 60-এর নিচে চলে আসে, 60-এ চলে আসে, তখন আমি হতাশ হব না, বরং এই জায়গায় আমি আরও কিছু বাই করে ফেলবো। বাই করতে পারলে দেন আমি এই জায়গায় গিয়ে 27-এ করে ছাড়লেও আমার এভারেজটা কমে আসবে এবং সেটা আজকে হোক, কালকে হোক, 1 মাস পরে হোক, আমি এটা বিশ্বাস করি যে মালিক স্পিন এই প্রাইসে থাকবে না। ঠিক আছে, তার ফার্স্ট টার্গেটটাই হচ্ছে সে 30 টাকাকে ক্রস করবে সাকসেসফুলি, এবং এটাকে যদি ক্রস করতে পারে সেকেন্ড টার্গেট হচ্ছে 3560 এবং লাস্ট টার্গেট হচ্ছে 42 টাকা 10 পয়সা। সো আমি এই 3টা টার্গেট রাখছি, দেখা যাক এটা কি পরিমাণ, কতটুকু কি দিতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।